পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সবশেষ ফলাফল এবং বিস্তারিত জানতে আমরা সতীর্থ কর্মকারের প্রতিবেদনটি দেখছিলাম এবং এই সময়ে এই মুহূর্তে আসলে নির্বাচনের সবশেষ ফলাফল ও নানা দিক নিয়ে আলোচনা করতে সহকর্মী সতীর্থ কর্মকারকে আমরা সাথে পেয়েছি। স্বাগত আপনাকে। এবারের নির্বাচনে বিজেপির এই যে উত্থান, এটার পেছনে আসলে কি কি ফ্যাক্টর কাজ করছে, আর তৃণমূল কংগ্রেসের কথা যদি বলি, তাদের শোচনীয় একটা পরাজয়ের দিকে তারা ধাবিত হচ্ছে, সেটার কারণই বাকি। সাহাব, দেখেন 1947 সালের পর পশ্চিমবঙ্গে কখনোই বিজেপি শাসন করেনি এবং সবশেষ আমরা দেখেছি গেল নির্বাচনে বিজেপি ৭৭টি আসন পেয়েছিল, তার আগে পেয়েছিল 3টি আসন। সুতরাং বিজেপি আসলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অতখানি ইনফ্লুয়েন্সিয়াল ছিলই না। এবার যে বড় প্রশ্নটি দাঁড়ায় যে কি এমন কারিশমা দেখালো বিজেপি যে অতিরাম ভক্তির কাছে তৃণমূলের মাছ ভাতের রাজনীতি হেরে গেল, এটি বিশ্লেষণ করা কঠিন সাহাব। কিন্তু একটি জিনিস যদি খেয়াল করেন, দেখবেন গেল 15 বছরে যে সময় আমরা তৃণমূলের শাসনামল দেখেছি, প্রত্যেকটি বিধানসভা নির্বাচনের আগেই এজেন্ডা সেটিং যদি আপনি বলেন, ইস্যু ক্রিয়েটিংয়ের যে ব্যাপারটি বলেন, সেটি আসলে তৃণমূল করে এসেছে। কিন্তু এবারই আমরা একটা নির্বাচন দেখলাম যেখানে প্রধান যে ইস্যুগুলো ছিল ভোটের, সেটি আসলে বিজেপি স্ট্র্যাটেজিতে নির্মাণ করা। আপনি যদি প্রথমে খেয়াল করেন যে এবার আমরা সব থেকে বেশি শুনেছি সেটি হচ্ছে বিজেপি সবসময় একটা ধর্মভিত্তিক রাজনীতি করে, তারা হিন্দুত্ববাদ নিয়ে রাজনীতি করে। এবং এবার সব থেকে আলোচিত হয়েছে এসআইআর, যেটি অর্থাৎ নিবিড় সংশোধন যে ভোটার তালিকা, সেটিতে সব থেকে বেশি এসেছে কোন বিষয়টি, যে তৃণমূল তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য ভিন্ন রাজ্য থেকে, এমনকি বাংলাদেশ থেকে নাকি লোকজন নিয়ে এসে তাদের ভোটার ব্যাংক বাড়িয়েছে। এবং এই ধরনের লোকদেরকে হয় বাংলাদেশি অথবা মুসলমান বলে ট্যাগ করেছে বিজেপির নেতারা। এই যে ধর্মীয়ভাবে জিনিসটিকে অ্যাড্রেস করা এবং এই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এটি ঢুকিয়ে দেয়া যে এতদিন তৃণমূল ক্ষমতায় ছিল তার একটাই মাত্র কারণ যে যারা এই রাজ্যের ভোটার না, তারা ভোট দিয়েছেন, তারা হয় মুসলিম অথবা তারা বাংলাদেশি, যেটিকে তারা ঘুষপেশিয়া বা ঘুষপেকিয়া বলছেন। এই পুরো বিষয়টি আসলে পশ্চিমবঙ্গের মানুষের ওই ধর্মীয় যে এক ধরনের সূক্ষ্ম অনুভূতি, সেখানে কিন্তু এক ধরনের বারুদের মতো কাজ করেছে। তারা হয়তো ভেবেছে এটি যে আজকে পুরো ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যবস্থা যখন একটি হিন্দুত্ববাদ, একটি গেরুয়া শাসনের দিকে যাচ্ছে, তখন কেন আসলে পশ্চিমবঙ্গ তার বাইরে থাকবে। খুব সম্ভবত এই যে ভোটার তালিকা নিয়ে, এসআইআর নিয়ে বিজেপির যে স্ট্র্যাটেজি, সেটিকে আসলে তৃণমূল খুব ভালোভাবে কাউন্টার করতে পারেনি। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা এই যাদেরকে বলা হচ্ছে বহিরাগত ভোটার, তাদেরকে তারা সাপোর্ট করেছে, তাদের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে, কিন্তু সেটি তাদের ভোট ব্যাংক বাড়ায়নি। যে 91 লাখ ভোটার বাদ গিয়েছে, তারা তাদের পক্ষে কথা বললেও শেষ পর্যন্ত এই স্ট্র্যাটেজির বিপরীতে তৃণমূল কিন্তু আসলে শক্ত কোনো স্ট্র্যাটেজি দেখাতে পারেনি। এবং আরেকটি শেষ জিনিস বলে শেষ করতে চাই, ইংরেজিতে একটি কথা আছে যে অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ একটি রাজ্যে যখন কোনো সরকার 15 বছর ধরে শাসন করে, তখন যে মানুষ আসলে বিরোধীও না, সেও আসলে একটা পরিবর্তন চায়। খুব সম্ভবত এই সমস্ত কারণে আপনার কাছে আবারও আসবো, তবে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে দীপক দেবনাথ যুক্ত হয়েছেন। তার কাছ থেকে আমরা সবশেষ খবর জানতে চাইবো কলকাতার বিধানসভা নির্বাচনে। দীপক, আপনি তো সারাদিন ধরে আসলে পুরো নির্বাচনটা তদারকি করছিলেন। ভোট গণনার ফলাফল যত এগিয়ে যাচ্ছে, ততই আসলে তৃণমূল এবং বিজেপির দুই দলের যে আসন সংখ্যার পার্থক্য, সেটা আরও বড় হচ্ছে। এখন এই মুহূর্তে আসলে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? শেষ দিকে কোনো বিস্ময়কর বা অবাক করার মতো কোনো খবর পাবো কিনা আমরা, জানাবেন। না, আমি প্রথমে জানি রাখি যে 293টি আসনে আজকে গণনা হচ্ছে, এখনো পর্যন্ত চলছে। তার মধ্যে সর্বশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে 204টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 83টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দলগুলি একটি বা দুটি আসন করে এগিয়ে রয়েছে। কারণ আপনি জানেন যে মূল যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি, তার মধ্যে হয়ে রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ঘটনা ঘটেছে। ঘটনা সেটি হচ্ছে যে বিজেপির এগিয়ে থাকার যখনই খবর ছড়িয়ে পড়ে, এই ঘটনার পরে কিন্তু তৃণমূলের যারা প্রার্থী আছে, তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট আছে, তাদের উপর একটা হামলার অভিযোগ উঠেছে। এমনকি তৃণমূলের যে সমস্ত দলীয় কার্যালয় আছে, সেখানেও হামলার অভিযোগ উঠেছে এবং এই নিয়ে একটা পাল্টাপাল্টি সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি। যদিও এটি নিয়ে তৃণমূলের যারা সিনিয়র নেতা আছে বা সাংসদ আছে, তারা মুখ খুলেছেন, এই ঘটনা নিন্দা করেছেন। পাশাপাশি এটিও বলেছেন তারা যে এই ঘটনা গণতন্ত্রের পক্ষে একেবারেই কাম্য নয়। এবং আপনি যেটি বলছেন যে হঠাৎ করে এই যে বিজেপির যে উত্থান, বিজেপির যে এগিয়ে যাওয়া, আসলে এটা রাজনীতিতে এরকমটাই হয়। যেরকম একটা পরীক্ষার ক্ষেত্রে যেরকম হার জিত আছে বা পাশ ফেল আছে, ঠিক রাজনীতিতেও কিন্তু এরকম একটা জয় পরাজয় হয়েছে। কিছুক্ষণ আগে তৃণমূলের যে সিনিয়র সাংসদ সৌগত রায়, তিনি একটি মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে 2011 সালের নির্বাচনে যখন এই বামফ্রন্টের 34 বছরের যে শাসনামল, সেই শাসনামলকে উৎখাত করে তার অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল, মামাটি মানুষের সরকার হয়েছিল, সেই নির্বাচনেও কিন্তু সেই তৎকালীন যে মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি কিন্তু হেরেছিলেন এবং সেই প্রসঙ্গটি টেনে
হারতে পারে। তো এইবারের নির্বাচন অর্থাৎ 2026 সালের নির্বাচন এই যে হারা, এটা কোনো নতুন কিছু নয়, এটা রাজনীতি তো হয়েই থাকে, এরকম একটি মন্তব্য করেছেন। এবং আরেকটি মন্তব্য করেছেন যে এই যে দলীয় প্রার্থীদের উপরে, তাদের যে দলীয় প্রার্থীরা যারা হেরে গেছেন তাদের উপরে যে এই যে একটা মানুষের আক্রোশ, বিজেপি কর্মীদের আক্রোশ, তাদের উপরে মারধর করা, এইটি নিয়ে তিনি একটা মুখ খুলেছেন। তিনি বলেছেন যে তিনি 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 এই নীতিও তিনি যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন। দীপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবশেষ খবরও জানাচ্ছিলেন। সত্যি তো আমরা দেখছিলাম দীপক দেবনাথ আমাদেরকে সবশেষ ফলাফলটা জানাচ্ছিল। আমরা প্রত্যেকটা এরকম বড় নির্বাচনের পরে যেটা দেখি যে বিজয়ী দল পরাজিত দলের উপর হামলা মামলা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এই যে সাম্প্রদায়িক একটা উত্থান বা বিজেপির যে স্ট্র্যাটেজি সেটা ক্লিক করে গেল এবং 21 সালের একেবারে বিপরীত চিত্র দেখতে পেলাম আমরা এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত হারের দিকেই তো যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই ক্ষেত্রে কি আসলে কোনো ধরনের গোলযোগ সৃষ্টি হতে পারে কিনা, এবং সেক্ষেত্রে আসলে বিজেপি বা জয়ী পরাজয়ী দলের আসলে কি করণীয় আছে? সাহেব দীপক দেবনাথ কিন্তু বলছিলেন যে ফল ঘোষণা আনুষ্ঠানিকভাবে না হওয়ার আগে বিজেপির উল্লাস শুরু করা বা তৃণমূল কংগ্রেসের আসানসোলের যে কার্যালয় সেটিতে আগুন দিয়ে দেওয়া এবং একজন প্রার্থীকে মারধর করা হয়েছে, সমর্থকদেরও যে মারধর করা, সেটি কিছুটা একটা ভোটের ক্ষেত্রে এটি কিছুটা স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু তার সাথে এটিও মাথায় রাখা ভালো যে আজকের এই তৃণমূল কংগ্রেস যারা 15 বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করেছে, সেই তৃণমূল কংগ্রেসের উত্থান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান সেটিও কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে। আজকে ফেসবুকে সামাজিক মাধ্যমে প্রচুর মানুষ ট্রল করছেন যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ধর্মঘটের মাধ্যমে মূলধারা রাজনীতিতে ফিরতে যাচ্ছেন, প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। সুতরাং কিছুটা স্বাভাবিকভাবে আমরা দেখেছি আজকে সকাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা যে স্ট্রং রুম বলছে অর্থাৎ ভোট গণনা কেন্দ্র, সেটিতে আসলে বিজেপি নানাভাবে ইনফ্লুয়েন্স করছে। তাদের অভিযোগের একটি বড় কারণ হচ্ছে যারা নির্বাচন কমিশনে কাজ করছেন, যারা প্রিজাইডিং অফিসার, যারা দায়িত্বরত, তারা তো সবাই আসলে সরকারি আমলা, কেন্দ্রের আন্ডারে তারা কাজ করেন। সুতরাং কেন্দ্রীয় সরকারের তো এক ধরনের প্রভাব থাকেই। আমরা এরই মধ্যে শুনেছি যে কিছু এই ধরনের কথা বলা হচ্ছে যে গণনা কেন্দ্রগুলো আছে সেখানে তৃণমূলের সমর্থকরা নেতারা ধর্ণা দিচ্ছেন, ধর্মঘট করছেন। এবং আমরা বিজেপিও দেখেছি যে বিজেপি তার ফেসবুক পেজে যে মুহূর্তে এটি প্রায় বোঝাই যাচ্ছে যে বিজেপি জিতবে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে ছোট্ট করে একটু জানতে চাই এক লাইনে, সেটা হচ্ছে যে বিজেপির যে হিন্দুত্ববাদী বা সাম্প্রদায়িক রাজনীতি সেটার কারণে তারা জিতলো নাকি হচ্ছে তৃণমূলের বিগত সময়ের খারাপ পারফরমেন্সের কারণে? একটি তো ফ্যাক্টর এটি যে আসলে নিশ্চয়ই তৃণমূল কোনো না কোনো কারণে পিছিয়ে ছিল বিজেপির থেকে। প্রথমত ইস্যু ক্রিয়েটিং এর জায়গায় অর্থাৎ এই এসআইআর, নিবিড় ভোটার সংশোধন, এই জায়গায় যেমন তৃণমূল ব্যাকফুটে ছিল। দ্বিতীয়ত আপনি যেটি বললেন সেটি খুবই গুরুত্বপূর্ণ, ওই যে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, অর্থাৎ 15 বছর ধরে তৃণমূলের দুর্নীতি বলেন, আরজিকর কাণ্ডের জেরে রাজ্য সরকারের প্রতি জনগণের যে অসন্তোষ বলেন, ছোটোখাটো দুর্নীতি বলেন, এবং এই যে আপনি যদি লোকালি দেখেন অর্থাৎ গ্রাম পর্যায়ে মহল্লায় সেই জায়গায় যে আসলে অসঙ্গতি, সেটির কারণে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের বেশ কিছু বিষয় আমাদের কাছে পরিষ্কার হলো।